এখন সিরিয়ার কি হবে? যেমন গাদ্দাফি স্বৈরাচার পতন হয়েছিল, তারপর লিবিয়ার কি হয়েছে? আজ পর্যন্ত লিবিয়া একটা দেশ হিসেবে দাঁড়াতে পেরেছে না ভাই। সিরিয়া এখন কুর্ডসরা আলাদা ফোর্সেস, এবং আপনার টার্কিশ ব্যাক রেবেলসরা আলাদা, মেজরিটি সুন্নিরা আলাদা, আল আলাউিরা আলাদা, মানে এই যে 4-5টা বিভিন্ন ট্রাইবাল গ্রুপস, এদের ভিতরে এখন নতুন গন্ডগোল বাঁধবে। ডেমাস্কাসকে টেক ওভার করবে। ইরাকে যেটা হয়েছিল সাদ্দাম হোসেনের পর, লিবিয়াতে যেটা হয়েছিল গাদ্দাফির পর, আপনার কেন মনে হচ্ছে সিরিয়াতে আসাদের পর সিমিলার জিনিস হবে না? সিরিয়ায় স্বৈরশাসক আসাদ বিদায় নিয়েছে, আপনার অভিমত কি? দেখেন, মানে আপনি যখন বললেন স্বৈরশাসক আসাদ বিদায় নিয়েছে, এটা শুনতে খুব সুন্দর শোনালো যে একটা স্বৈরশাসক ছিল, স্বৈরশাসক বিদায় নিয়েছে, এখন গণতন্ত্র আসবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। আমি লম্বা ইতিহাসে যাব না, সিরিয়ার গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতিহাসে যাব না, কারণ ইতিহাসটা অনেক কমপ্লেক্স, কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাস অনেক কমপ্লেক্স। কিন্তু আমি ছোট করে আপনাকে যদি বলি যে সিরিয়াতে এই আরব স্প্রিংসে পর যখন যুদ্ধ শুরু হলো, সিভিল ওয়ার শুরু হলো, তো আরব স্প্রিংসের পর সিভিল ওয়ারটা শুরু হলো বিকজ অনেকগুলো আপনার এক্সটার্নাল ফোর্সেস, তার মধ্যে কারা ছিল? ইসরায়েল, আমেরিকা, টার্কি, ইরান, রাশিয়া, এরকম অনেকগুলো, কিছু দূর ইজিপ্ট আর সৌদি আরবিয়াও, বাট এই 5টা মেজর প্লেয়ার, এই 2টা মাইনর প্লেয়ার, তাহলে 7টা প্লেয়ার। এই 7টা প্লেয়ারের প্রেশারে ওখানে যুদ্ধটা শুরু হয়। আসাদ যে সবার পছন্দের নেতা, ডেমোক্রেটিকলি চোজেন নেতা, তা না। সিরিয়াতে 4-5টা ভিন্ন রেশাল রিলিজিয়াস গ্রুপস আছে, এটা ট্রাইবাল, ওই লিবিয়ার মতো আর কি, অনেকগুলো ট্রাইব মিলে, এবং পুরো মধ্যপ্রাচ্যে ব্রিটিশরা এই কাজ করে গেছে। তো আসাদ যেই ট্রাইবে বিলং করে, আল আলাউি ট্রাইব, এই আল আলাউি ট্রাইবটা বেশ ছোট, মানে পপুলেশন সাইজ তাদের খুব কম, মানে 10-15% হয়তো পপুলেশন, আমি এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই। বিশাল একটা পপুলেশন আছে, কুর্ডিশ পপুলেশন, বেশ বড় সংখ্যক একটা শিয়া পপুলেশন আছে, তবে বাই ফার দ্য বিগেস্ট মেজরিটি হলো সুন্নি পপুলেশন। এখন এই যে এই চারটা সবসময় একটা দ্বন্দ্বের ভেতরে থাকে। টার্কিরা কিছু দূর সুন্নি রেবেলসদেরকে সাপোর্ট করছে, ইরানরা শিয়া রেবেলদের সাপোর্ট করছে, কুর্ডসদেরও কিছু সাপোর্ট করছিল, কারণ অ্যান্টাই টার্কি, আবার ইসেদেরও সাপোর্ট করছিল, মেইনলি আসাদকে সাপোর্ট করছিল। রাশিয়া ফুললি আসাদকে সাপোর্ট করছিল। ইসরায়েল এবং ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র এগেন আপনার ওই টার্কি যাদেরকে ব্যাক করছিল ওদেরকে সাপোর্ট করছিল, আবার কুর্ডসদেরও সাপোর্ট করছিল, কারণ ওইদিকে টার্কিকেও হালকা করা যায়, ইরাককেও হালকা করা যায়। সো এই যে এখানে একটা কমপ্লেক্স সিনারিও তৈরি হয়েছে, এবং গত বেশ কিছু বছর কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছিল। কুর্ডসরা কিছু জায়গা দখল করে নিয়েছে, টার্কিশ ব্যাকড রেবেলসরা কিছু জায়গা দখল করে নিয়েছে, বাকি পুরো দেশটা আসাদের কন্ট্রোলে ছিল। গত 2-2.5 বছরে যে প্রবলেমগুলো হয়েছে হলো যে, প্রথমে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর, কারণ আসাদের মেইন ব্যাকার ছিল ইরান আর রাশিয়া, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সহযোগিতা অনেক দূর কমে গেল। গত বছর খানেক যেটা হলো যে, আপনার ওই ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ লাগার পর, তারপর ওখানে হামাসের সাথে আলাদা করে লাগার পর, এবং ইরানের সাথে আলাদাভাবে লাগার পর, ইরানেরও সাপোর্ট একদম কমে গেল। তো ইরানের সাপোর্ট চলে গেছে, রাশিয়ার সাপোর্ট চলে গেছে। সো টাকা পয়সা থেকে শুরু করে আর্মস, অ্যামিনিশন, সব কিছুই আসাদের অনেক কমে গেছে। আর অবভিয়াসলি ট্রেড করে তো টাকা বানাতে পারছিল না, ইউএস স্যাংশনস অলরেডি আছে ওর উপরে। সো টাকা পয়সা অনেক, ওর আর্মিকে টাকা দিতে পারছে না, অস্ত্রপাতি কিনতে পারছে না। এর মধ্যে হঠাৎ করে এই কয়েক সপ্তাহ আগে টার্কিশ ব্যাকড রেবেলসরা বিশাল একটা পুশ দিল হঠাৎ করে, এবং পুশ দেওয়ার সাথে সাথে সপ্তাহখানেকের ভেতরে ওরা মেজর কিছু হমস, আলেপ্পো, বড় বড় কিছু শহর দখল করে ফেললো। তখন থেকেই পাল্টানো শুরু করলো, এবং আসাদের ফোর্সেস মানে বিরুদ্ধে ফাইট করতে পারছে না। আজকে সকালের যে লাস্ট যেটা শুনছি, যে বোধহয় আপনার ডেমাস্কাস ক্যাপচার্ড হয়ে গেছে, এবং আসাদ হয়তো পলাতক, মানে অলরেডি ভেঙে গেছে। ডেমাস্কাসের আশেপাশে আসলে আসাদের আর থাকার কোনো উপায় নেই, ওর পালাতেই হবে, ও পালিয়েছে। এখন ঠিক আছে, স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু এখন সিরিয়ার কি হবে? যেমন গাদ্দাফি স্বৈরাচার পতন হয়েছিল, তারপর লিবিয়ার কি হয়েছে? আজ পর্যন্ত লিবিয়া একটা দেশ হিসেবে দাঁড়াতে পেরেছে না ভাই। সিরিয়া এখন কুর্ডসরা আলাদা ফোর্সেস, এবং আপনার টার্কিশ ব্যাকড রেবেলসরা আলাদা, মেজরিটি সুন্নিরা আলাদা, আল আলাউিরা আলাদা, মানে এই যে 4-5টা বিভিন্ন ট্রাইবাল গ্রুপস, এদের ভিতরে এখন নতুন গন্ডগোল বাঁধবে। ডেমাস্কাসকে টেক ওভার করবে। ইরাকে যেটা হয়েছিল সাদ্দাম হোসেনের পর, লিবিয়াতে যেটা হয়েছিল গাদ্দাফির পর, আপনার কেন মনে হচ্ছে সিরিয়াতে আসাদের পর সিমিলার জিনিস হবে না, ভিন্ন কিছু হবে, যেখানে ওই এলাকার ইতিহাস, যেই জায়গায় এই জিনিসগুলো হয়েছে সেটাই তো পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি না? সো আমি
আশা রাখি, আমি দোয়া রাখি যে সিরিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভালো কিছু হবে, বাট এই মুহূর্তে হওয়ার এক্সপেকটেশনটা হয়তো খুব বেশি। তাহলে আসাদের বিদায়ের মধ্য দিয়ে কি সেখানকার মুসলমানদের বিজয় হলো? এইটাই আপনাকে পরিষ্কার করলাম যে কার বিজয় হলো এখন বলা মুশকিল, এবং একটা জিনিস আমরা কিছুদূর ধরে নিতেই পারি যে একদম ওই আরব স্প্রিংস থেকে শুরু করেই কিছু দূর পরাজয় হয়েছে সিরিয়ার জনগণের, এবং এখনও সিরিয়ার জনগণের উপর দিয়েই সব চাপগুলো যাবে। তবে আগামীতে এরা যদি একত্রিত হতে পারে এবং ইউনাইটেড একটা ফ্রন্ট তৈরি করতে পারে, তাহলে হয়তো সিরিয়ার জনগণের রেহাই হবে এবং তাদের হয়তো জয় হবে। ভারতের অপপ্রচার রোধে খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না সরকারকে। এটা নিয়ে আপনাকে একটু আগে বলছিলাম যে এটার কি কারণ আছে এটা আমি জানি না, এবং আমার মনে হয় না কোনো কারণ আছে। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা সাথে যখন আমরা আলোচনায় বসি কিছুদিন আগে, তখন যখন আমাদের পয়েন্টগুলো আমি ওনার কাছে ক্ল্যারিফাই করি, তখন মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে এবং উপদেষ্টা মণ্ডলী যারা যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকেও যে ফিডব্যাকটা এসছে বা যে রেসপন্সটা এসছে, যে তারা এগুলো এখন আমলে নেবেন এবং এগুলো করতে চেষ্টা করবেন। তো ওনাদের যদি এগুলো না করার অন্য কোনো কারণ থাকতো, তাহলে ওনারা বলতেন না যে আমলে নিয়ে করতে চেষ্টা করবেন, তাহলে ওনারা বলতেন যে এই কারণ আছে তার জন্য করছি না। সো আমি ধরে নিচ্ছি অন্য কোনো কারণ নেই, হয়তো অনেক কিছু চাপে ওনারা আছেন। এগেন, ওনাদের সরকারের পরিধি ছোট, ওনাদের অভিজ্ঞতা নেই, এবং বিশাল একটা ঝামেলার মুহূর্তে ওনারা এই দায়িত্বগুলো নিয়েছেন। সো অনেক প্রতিকূলতার সম্মুখীন নিশ্চয়ই ওনারা প্রত্যেক দিন হচ্ছেন। এর ভেতরে অনেক কিছু হয়তো করার মাথায় আসছে না বা সুযোগই পাচ্ছেন না, কিন্তু এই জিনিসগুলো আসলে আর অপেক্ষা করা যাবে না, এগুলো ইমিডিয়েটলি করতে হবে। সো ওই যেটা বললাম, দ্বিপাক্ষিক, মাল্টিল্যাটারাল, ফ্যাক্ট ফাইন্ডিং, এবং এই ফ্যাক্টগুলো মিডিয়ার কাছে জোর করে করে ধরিয়ে দেওয়া, এবং শুধু ভারতে না কিন্তু বিশ্ব মিডিয়াতে, যেমন মনে করেন ভারতের মিডিয়াও, ভারতের লেফটিস্ট মিডিয়াও বাংলাদেশের বিরুদ্ধে প্রচার কেন শুরু করেছে? কারণ ওরা দেখছে শুধু বিজেপি মিডিয়া এটা না, CNN BBC এই কথাই বলছে, আল জাজিরাও এই কথাই বলছে, যেই দিকে তাকে সেই দিকে এই কথাই হচ্ছে। তো তখন ওরা চিন্তা করবে তাহলে এটাই সত্যি, আমরা তো অন্য কোনো কাউন্টার ন্যারেটিভ দিচ্ছি না। এখন আপনার কাছে সবাই যে বলল ববি আজাদ সাহেব খারাপ, কেন খারাপ? ববি আজাদ সাহেব এটা করেছে ওটা করেছে, ঠিক আছে। এখন আপনি আমার কাছে আসলেন, আমি আপনাকে কিছুই বললাম না, আমি বললাম আলী সাহেব আপনি আমার সম্বন্ধে যেটা চিন্তা করতে চান চিন্তা করে নেন। তাহলে আপনি কী করবেন ভাই? আপনার কাছে তো এভিডেন্স কি? আপনি হাজারো মানুষের কাছে যখন একটা কথা শুনেন, তখন ওইটাই আপনি এভিডেন্স মনে করেন না। তো এই যে এইখানে ফ্যাক্ট ফাইন্ডিং এবং এই ফ্যাক্টগুলো বারবার করে ইন্টারন্যাশনাল মিডিয়াকে, ইন্ডিয়ান মিডিয়াকে ধরিয়ে দেয়া এবং নিজেদের ভেতর থেকেও বড়ভাবে প্রচার করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রেসিডেন্ট চুপ্পু, আইন উপদেষ্টা আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার, ফারুকিরা ব্যাপক বিতর্কিত হওয়ার পরেও কেন সরানো গেল না? আচ্ছা, আপনি একটু খুব মুশকিল একটা প্রশ্ন করলেন, কারণ অনেকগুলো নাম নিয়ে এসেছেন যেটা একটা আরেকটার সাথে কোনো ধরনের মিল নেই। চুপ্পু সাহেবকে প্রেসিডেন্ট বানিয়েছে শেখ হাসিনা, যেহেতু উনি এখন ওই দরজায় আছেন, মানে ওই কেদারায় আছেন, মহামান্য রাষ্ট্রপতির কেদারায় আছেন, ওনাকে নিয়ে বেশি আলোচনা সঠিক বলে আমি মনে করি না। তবে জাস্ট এতটুকু বলে রাখি যে কীভাবে এসছে এটা একটা পরিচয় দিয়ে দেয় তার কি অবস্থান বা তার কীভাবে তাকে মূল্যায়ন করা যেতে পারে। তবে আপাতত আমাদের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সচ্ছলভাবে তাদের কর্মকাণ্ড করতে সক্ষম হচ্ছেন এই রাষ্ট্রপতির থাকার অবস্থায়, তাহলে এইখানে আর খুব বেশি আমার মনে হয় না নড়াচড়া করানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানে যদি বড় দাগে উপদেষ্টা মণ্ডলী থেকে একটা আওয়াজ আসতো, মানে মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলী বলতো যে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে এবং তার জন্য তারা কোনো একটা বদল আনছেন রাষ্ট্রপতিতে, তাহলে আমি ওনাদেরকে ফুল সাপোর্ট করতাম। কিন্তু ওনারা এই ধরনের কথাও ওনারা বলেন নাই, তাইলে এই জায়গাটা আপাতত আমার মনে হয় হাত না দেয়াই শ্রেয়। আমার মনে হয় এগেন আমার মনে হওয়া দিয়েই যে শুধু দেশ চলবে তা না, তবে আমি আমার ওপিনিয়নটা ব্যক্ত করলাম। আপনি বলেন জনাব আসিফ নজরুল সাহেবের কথা। জনাব আসিফ নজরুল সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন গত অনেক বছর। শেখ হাসিনার আমলে অনেক ধরনের অত্যাচারিত উনি হয়েছেন, যেটা আমি নিজেও জানি। হ্যাঁ, আমরা রাজনীতি করে আমাদের উপরে অত্যাচার আরও অনেক মাত্রায় বেশি হয়েছে, বাট ওনার উপরেও হয়েছে, এবং উনি একটু জোরদার আওয়াজ হিসেবে থাকতে চেষ্টা করেছেন। মানে সুশীল সমাজ থেকে, অবভিয়াসলি রাজনীতিতে না, কিন্তু সুশীল সমাজ থেকে একটু জোরদার আওয়াজ হিসেবে থাকতে চেষ্টা করেছেন হাসিনা বিরোধী। সো উনার এগেনস্টে অনেক প্রচার আমি শুনছি, আমি মনে করি এর অনেকগুলোই হয়তো অপপ্রচার বা হয়তো সবই অপপ্রচার। কারণ সামনাসামনি মানে জনসম্মুখে এমন কোনো এভিডেন্স আসেনি যেটা প্রমাণ করে
যে উনি কোনোভাবে দেশবিরোধী কোনো কাজ বা কোনো চিন্তা চেতনার অধিকারী। সো এগেন তাকে নিয়ে এরকম নেগেটিভ আলোচনায় তাহলে আমি আসলে বসতে পারি না। আপনি তৃতীয় একটা বললেন আলী ইমাম সাহেব, আলী ইমাম মজুমদার সাহেব, উনি একজন অত্যন্ত অভিজ্ঞ এক্স ব্যুরোক্র্যাট এবং উনি স্পেসিফিক মানে ওনাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি, উনি স্পেসিফিক বোধহয় মাননীয় প্রধান উপদেষ্টার সহযোগিতার দায়িত্বে আছেন এবং আই থিঙ্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। কিন্তু এইটা যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার ইখতিয়ার, মানে এটা তারই অফিস, তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা যদি মনে করেন যে সঠিক তথ্য, সঠিক জ্ঞান, সঠিক সব কিছু পাচ্ছেন, তাহলে আমি এখানে দোষের কিছু দেখি না, কারণ ওনার অভিজ্ঞতা, আলী ইমাম মজুমদার সাহেবের অভিজ্ঞতা এবং জ্ঞান অনেক আছে এসব বিষয়ে, মানে সরকার পরিচালনার বিষয়ে। তবে যেহেতু তার সম্বন্ধে কিছু নেগেটিভিটি আছে, হয়তো তার সাথে আরও দু একজনকে রাখা যেতে পারে, বাট এটা এগেন মাননীয় প্রধান উপদেষ্টার ইখতিয়ার। আপনি ভুলে যাবেন না যে আমরা সবাই একত্রিত হয়ে উনার উপরে বিশ্বাস রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারটার গঠনে সাপোর্ট দিই।